আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। এই স্বপ্নের দোলায় 7 থেকে 70 সবাইকে ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন যিনি, তিনি এক অবিস্মরণীয় প্রতিভা। তিনি আর কেউ নন, উপেন্দ্র কিশোর পুত্র এবং সত্যজিৎ রায়ের পিতা শ্রী সুকুমার রায়। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে তাহাদের কথা সিরিজটিতে আমি মহুয়া আজ আলোচনা করব সুকুমার রায়ের সেই অবিস্মরণীয় প্রতিভা নিয়ে। চলুন শুরু করি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। প্রকৃতির কোন নিভৃত লীলায়, প্রাণের কোন অনির্বাণ আশ্বাসে সময় মাঝে মাঝে অন্তঃসত্ত্বা হয়। ঘনিয়ে আসে এক অনির্বচনীয় জন্মলগ্ন। যোগাযোগ স্থাপিত হয় সসীমের সাথে অসীমের, চেনার সাথে অচেনার। 1887 খ্রিস্টাব্দে সুকুমার রায়ের জন্মলগ্ন সেই রকমই এক সন্ধিক্ষণ, যার হাত ধরে বাংলার ননসেন্স সাহিত্যের শুভ সূচনা হবে অনতি দূরেই। পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও মাতা বিধুমুখীর দ্বিতীয় সন্তান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাসের চরিত্রের নাম অনুসারে যার ডাক নাম তাতা ও দিদি সুখলতা রাওয়ের ডাকনাম হাসি। বাংলা সাহিত্যের সুকুমার সৃষ্টিতে তাই বারে বারে দেখি এই চেনা জগতের সাথে অচেনার মেলবন্ধন। হাঁস আর সজারু যদি চেনা জগতের প্রতিভূ হয়, হাঁস জারুকে আমরা প্রথম চিনলাম আবোল তাবোলের পাতায়, তবু তারা অচেনা নয়, নয় অদেখাও। কোথাও যে এই হাঁস জারু বা হাতিমি বা বকচ্ছপ থাকতে পারে না, এ কথাও যেন আমাদের ঠিক বিশ্বাস হয় না। এমনকি জাদুঘরে গিয়ে গোমরা থেরিয়াম বা হ্যাংলা থেরিয়াম বা ল্যাকব্যাগার্নিশের কঙ্কাল খুঁজতে গেলেও খুব একটা আশ্চর্য লাগে না। তারা এমনভাবেই আমাদের কল্পনায় জীবন্ত। কিন্তু আরম্ভেরও একটি আরম্ভ থাকে। বাংলা সাহিত্য ও শিল্প সংস্কৃতির জগতে যেমন চিরভাস্বর ঠাকুর পরিবারের নাম, তেমনি অপর এক উজ্জ্বল নাম রায়চৌধুরী পরিবার। সুকুমারের পিতা উপেন্দ্র কিশোর ছিলেন এক বহুমুখী প্রতিভা, যার বিভিন্ন স্বাক্ষর ছড়িয়ে আছে গানে, কবিতায় আর মুদ্রণের কাজে। বিজ্ঞান ও শিল্পের, প্রাচ্য ও প্রতীচ্যের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছিল তার মধ্যে। বেহালার পাশাপাশি তিনি পাখোয়াজ বাজাতেন। ব্রহ্মসঙ্গীত রচনার ফাঁকে ফাঁকে মুদ্রণের কাজে তার মৌলিক গবেষণা রয়েছে। রাত্রে বাড়ির ছাদে বসে দূরবীন দিয়ে আকাশের তারা দেখার পাশাপাশি ছোটদের উপযোগী বিভিন্ন রচনা, সে পৌরাণিক কাহিনী হোক অথবা উপকথা, লিখে গেছেন অনর্গল। টুনটুনির গল্প হোক অথবা শেয়াল ও বাঘের কাহিনী হোক, এহেন পিতার পুত্র সুকুমারের লেখনীতে যে লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড মিশে যাবে তার বিশুদ্ধ বাংলা সংস্করণ হযবরলতে, সে আর আশ্চর্য কি। কিন্তু ছাত্রাবস্থায় সুকুমারের শিবনাথ শাস্ত্রী প্রতিষ্ঠিত মুকুল পত্রিকায় প্রকাশিত 2টি বাল্য রচনা ছাড়া আর কোনো সাহিত্য সৃষ্টির নজির তেমন পাওয়া যায় না। কলেজ ছাড়ার পর ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠা। এই ক্লাবের জন্য লেখা তার 2টি নাটক ঝালাপালা ও লক্ষণের শক্তিশীল, এবং ক্লাবের পত্রিকা 32.5 ভাজার জন্য লেখার মাধ্যমেই ধীরে ধীরে তার সাহিত্য সৃষ্টির শুরু। যদিও ননসেন্স অর্থাৎ সুকুমারের ভাষায় খেয়াল রস এ লেখায় নেই, কিন্তু নির্মল হাস্যরসে লেখাগুলি সম্পৃক্ত হয়ে আছে। ঝালাপালা নাটকের একটি দৃশ্যে পাঠশালার ছাত্র কেষ্টা পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছে, আই গো আপ উই গো ডাউন মানে কি? পণ্ডিত মশাই উত্তর দিচ্ছেন,
আই, আই কিনা চক্ষু, গয় ওকারে গো, গৌ গাবৌ গাবহ, ইতমহ বহ, আপ কিনা আপ, সলিলম বাড়ি অর্থাৎ কিনা জল, গরুর চক্ষে জল অর্থাৎ কিনা গরু কান দিতেছে। কেন কান দিতেছে? না উই গো ডাউন, কিনা উই অর্থাৎ যাকে বলে উই পোকা, গো ডাউন অর্থাৎ গুদামখানা, গুদামখানায় উই ধরে আর কিছু রাখলে না, তাই না দেখে আই গো আপ, গরু কেবলই কান দিতেছে। আবার লক্ষণের শক্তিশাল নাটকের রামায়ণে হনুমান বাতাসা খায়, যমদূতের মাইনে বাকি পড়ে, সুগ্রীব জখম পায়ে ব্যান্ডেজ বাঁধে, আর বিভীষণের দাড়ির গন্ধ জাম্বুবানের বিরক্তি উদ্রেক করে। কিন্তু এ হেন সুকুমারের সাথে স্বয়ং রবীন্দ্রনাথের ছিল এক অন্যরকম প্রীতির সম্পর্ক। রসায়ন ও পদার্থবিজ্ঞানে ডাবল অনার্স নিয়ে বিএসসি পাশ করার কিছু বছর পর 1911 সালে সুকুমার মুদ্রণ শিল্পে উচ্চশিক্ষার জন্য বিলাত যাত্রা করেন। আর এর এক বছর পর রবীন্দ্রনাথও লন্ডনে গিয়ে উপস্থিত হন, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপি সহ। কিন্তু তার কবি প্রতিভার সাথে ইংল্যান্ডের তখনও তেমন পরিচয় হয়নি। এই কোয়েস্ট সোসাইটির একটি অধিবেশনে তাই সুকুমার একটি স্বরচিত প্রবন্ধ দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ পাঠ করে সেই রাস্তা কিছুটা সহজ করে দিয়েছিলেন। 1913 সালের মে মাসে উপেন্দ্র কিশোরের সম্পাদনায় সন্দেশ মাসিক পত্রিকার প্রকাশ শুরু হয়। এর কয়েক মাস পরেই সুকুমার দেশে ফেরেন এবং তখন থেকেই সন্দেশের পাতায় তার ছবি ও লেখা প্রকাশিত হতে থাকে এবং সন্দেশের মতো এমন ছোটদের পত্রিকা আজও পৃথিবীতে খুব একটা প্রকাশিত হয়েছে কিনা তাতে পাঠিকার কিন্তু বেশ সন্দেহ আছে। তবে তার সাহিত্য সৃষ্টি সন্দেশের পাতায় স্ফুরিত হতে থাকে 1915 সালে বাবা উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর। শুধু গল্প বা কবিতা নয়, নানান বিষয়ে চিত্তাকর্ষক প্রবন্ধ, সারা বিশ্বের খুঁটিনাটি খবর, দেশ বিদেশের উপকথা, স্বরচিত ধাঁধা, হেঁয়ালি ইত্যাদিতে সন্দেশের পাতা ভরে উঠতে থাকে। পাগলা দাশুর মতো স্কুল স্টোরি শুধু ভারতেই নয়, বিশ্ব সাহিত্যেও খুব সুলভ নয়। আবার ঠিক এই সময় প্রতিষ্ঠা হয় মানডে ক্লাব বা সুকুমার তর্জমায় যা মন্ডা প্রতিষ্ঠান। তৎকালীন অনেক তরুণ শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ ও কাব্যরসিকের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্লাবের মধ্যমণি ছিলেন সুকুমার। সভ্যদের তালিকায় সুকুমার ও তার ভাই সুবিনয় ছাড়াও ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, অজিত কুমার চক্রবর্তী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, কালিদাস নাগ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সেখানকার আলোচনায় প্লেটো, নিটশে থেকে শুরু করে বঙ্কিম, বিবেকানন্দ, বৈষ্ণব কবিতা, রবীন্দ্র কাব্য প্রভৃতি কিছুই বাদ পড়ত না। সন্দেশ সম্পাদনার আগে শিশু সাহিত্যের বাইরে কিছু রচনার মধ্যে প্রবাসীতে লেখা সুকুমারের শিল্প ও ভাষা বিষয়ক কয়েকটি প্রবন্ধ ও দুটি নাটক, চলচ্চিত্র চঞ্চরী ও শব্দকল্পদ্রুমের উল্লেখ করা যেতে পারে। প্রবন্ধগুলিতে তার বিচার বুদ্ধিদীপ্ত আধুনিক মনের পরিচয় পাওয়া যায়। 1915 সাল থেকে 1923 পর্যন্ত 8 বছর সুকুমার সন্দেশ পত্রিকার সম্পাদনা করেছিলেন এবং দেখা যায় সেই সময় সন্দেশ পত্রিকার যে জৌলুস তা আবার পরবর্তীকালে বেশ কিছু বছর পর তার পুত্র সত্যজিৎ রায়ের হাত ধরে ফিরে এসেছিল। এই 8 বছরের মধ্যে শেষ 2.5 বছর কেটেছিল তার রোগ শয্যায়। কিন্তু দেখা যায় তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তিগুলি প্রায় সবই এই সময়কারই সৃষ্টি, যেমন হযবরল, হেসরাম হুঁশিয়ারের ডায়েরি প্রভৃতি। সারা অসুখের মধ্যেই একটি বিশেষ রচনার দিকে সুকুমারের মন বারবার ফিরে গেছে। অনেকগুলি খাতায় টুকরো টুকরো ভাবে সে রচনাটি ছড়ানো অবস্থায় মেলে, যার নাম সুকুমার রেখেছিলেন শ্রী শ্রী বর্ণমালা তত্ত্ব।
বাংলা কাব্যে অনুপ্রাসের যে ধারা প্রাচীন কাল থেকে চলে এসেছে, তারই একটি পরিণতি হয়তো দেখা যেত এই রচনায়। কিন্তু দুঃখের বিষয়, সুকুমার তা শেষ করে যেতে পারেননি। সুকুমার রায়ের কোনো রচনাই তার জীবদ্দশায় পূর্ণাঙ্গ পুস্তক আকারে প্রকাশিত হয়নি। আবোল তাবোল প্রথম প্রকাশের তারিখ 19 সেপ্টেম্বর 1923, অর্থাৎ তার মৃত্যুর ঠিক 9 দিন পরে। লীলা মজুমদারের স্মৃতিচারণায় তার মৃত্যুসজ্জার যে বর্ণনা আমরা পাই, তাতে চোখ ভিজে ওঠে না এমন কঠিন হৃদয় বোধহয় মিলবে না। তারপর বরদা অসুখে পড়লেন। শুনলাম রোগের নাম কালাজ্বর, আর তখন কোনো ভালো চিকিৎসা ছিল না। চোখের সামনে একটু একটু করে বরদার শরীর ভাঙতে লাগলো। অমন দশাশয় চেহারা আর কিছু রইল না। তার আগের বছরেই বিবাহের 9 বছর পরে বড় বৌঠানের সুন্দর একটি ছেলে হয়েছিল। ঘটা করে তার নামকরণ হয়েছিল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব ভোজ খেয়েছিল। ছেলের নাম সত্যজিৎ, ডাকনাম মানিক। অনেকদিন ভুগলেন বরদা। মাত্র 35 বছর বয়স, কত ইচ্ছা, কত আশা। বরদার প্রথম বই আবোল তাবোল প্রেসের জন্য তৈরি হচ্ছে। তার ছবি আঁকা হচ্ছে বিছানায় শুয়ে, বালিশে ঠেস দিয়ে। ছোট্ট মানিক তারই মধ্যে হামা দিতে শিখল, হাঁটতে শিখল। তার 1 বছর বয়স হলো। জন্মদিনে ছোটখাটো উৎসব হলো। মনিদা অর্থাৎ বরদার মেজ ভাই সুবিনয় বেঁটে বামন সেজে সবাইকে খুব হাসালো। কিন্তু সবাই জানতো ও বাড়ির সুখের সূর্য অস্ত যাচ্ছে। 1923 সালে মাত্র 36 বছর বয়সে বরদা তাঁর সাজানো সংসার ছেড়ে চলে গেলেন। গড়পাড় রোডের সেই চেনা বাড়িতে লোকে লোকারণ্য। বরদার ঘরে কোনো শব্দ নেই। বরদা চোখ বুজে খাটে শুয়ে আছেন, আর বড় বৌঠান 2 হাত জোর করে চোখ বুজে পাশে বসে আছেন। বোজা চোখের পাতার ফাঁক দিয়ে স্রোতের মতো জল পড়ছে। বরদার মা আমার বিধবা জ্যাঠাইমা, যিনি আমার মাকে মানুষ করেছিলেন, বরদার খাটের অন্য পাশে মুখ গুঁজরে পড়ে আছেন। জীবনে এই প্রথম ব্যক্তিগত শোকের আঘাত বুঝলাম। এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন পিতৃসম রবীন্দ্রনাথও। তার মৃত্যু শয্যায় বসে কবি লিখলেন এক অবিস্মরণীয় গান। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আজ এখানেই শেষ করছি। নজরুল ইসলামের একটি লাইন আছে না, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কভু। সত্যিই তাই। এই সমস্ত মনীষীদের জীবন কথা, তাদের লেখা, তাদের কাজ কোনোদিন আমাদের জীবন থেকে হারিয়ে যাবে না। আমরা চলবো এই সমস্ত মানুষের সমস্ত জীবনের অধ্যাবসায়ের খোঁজে, সমস্ত জীবনের যে কাজ তাদের, সেই কাজ নিয়ে আমরা কথা বলবো, আমরা চলতে থাকব। সময় আপডেটসের ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ছড়িয়ে দেবেন। আত্মীয় বন্ধু পরিবারের মধ্যে আনন্দ পাব। আর সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।